episode of Unzip, Reboot, and Leave URL podcast. Today, we have someone who is a genetics counselor. She's working in Kolkata, India. Organization of Rare Disease India. She is currently the state coordinator of West Bengal. She is PhD in genetics and molecular biology. Please welcome Dr. Dipanjana Dotto. How are you, Dipanjana? খুব ভালো, থ্যাংক ইউ আমাকে এখানে আপনার তোমার পডকাস্টে এখানে আসার বলার জন্য। দাদা, থ্যাংক ইউ ফর ইউর টাইম। থ্যাংক ইউ। তো আজকে আমরা এই কথাগুলো বলবো, যেগুলো তার অনেকগুলো জিনিসই আমিও জানি না। তো এবং ধরে নিচ্ছি আমরা সবাই একসাথে জানবো এই ব্যাপারটাতে, কারণ এই ব্যাপারটা ইউনিক, নতুন আসছে হেলথ কেয়ার সিস্টেমে। সো তুমি বেসিক্যালি কাজ করছো কলকাতাতে অ্যাজ আ জেনেটিক কাউন্সিলর, বা তোমাদের কনসালটেন্ট মেডিকেল জেনেটিসিস্ট বলে। ব্যাপারটা কি? আসলে শুনতে খুব ফ্যান্সি, কিন্তু ব্যাপারটা বেসিক্যালি একটা ব্রিজ। আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করেছি, তখন আমরা ভাবতাম যে যদি আমরা রিসার্চে যাই তাহলে ইট ইজ বেসিক রিসার্চ, যেখানে আমরা ল্যাবরেটরিতে কাজ করছি। কিন্তু আমাদের যদি আমরা হিউম্যান বডিটাকে দেখি বা হিউম্যান সিস্টেমটাকে দেখি, তো সেখানেও কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন আছে, যেটা হয়তো নর্মাল তথাকথিত যে ডায়াগনোসিস গুলো আছে, যে ইমেজিং, বায়োকেমিস্ট্রি বা ডাক্তার ক্লিনিক্যালি যেগুলো ইভ্যালুয়েট করছে, আল্ট্রাসাউন্ড, উত্তর পাই না। আমরা হয়তো জিনিসটাকে দেখতে পাচ্ছি, সাবক্লিনিক্যালি বুঝতে পারছি, কিন্তু আমরা হয়তো অনেক সময় বুঝতে পারি না এটা কেন হচ্ছে বা এটা বারবার করে কেন হচ্ছে একটা ফ্যামিলিতে। তো রোলটা কিন্তু সেইখানেই আসছে আমাদের, যে যেখানে ডাক্তাররা বলছে যে আমরা আমাদের মনে হচ্ছে যে এটা একটা এমনই একটা প্রবলেম যেটা হয়তো আমরা নর্মাল ভাবে হয়তো এক্সপ্লেন করতে পারছি না, বা এটা ফ্যামিলির মধ্যে অনেক সময় অনেক লোকের মধ্যে দেখতে পাচ্ছি, সেইখানে আমাদেরকে ল্যাবরেটরি সায়েন্স, আমরা যা জানি জেনেটিক্স সম্বন্ধে, তার সাথে ক্লিনিক্যাল সায়েন্স, এইটার একটা মেলবন্ধন করাটা প্রয়োজন পড়ে যায়। এটা আরো প্রয়োজন পড়ে গেছে, কারণ আমাদের এখন যে প্রযুক্তি এসে গেছে, সেই প্রযুক্তিতে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমরা জিন সিকোয়েন্স দেখতে পাই। তার মানে কি, যেরকম আমরা আগে হয়তো একটা ইমেজ দেখে বলছি যে আচ্ছা হাড় ভেঙে গেছে, বা একটা স্ক্যান দেখে বলছি আচ্ছা এখানে টিউমার আছে, এখন কিন্তু আমরা সেই আরো মলিকিউলার লেভেলে গিয়ে দেখতে পাচ্ছি যে এই লোকটা কি ধরনের, কি আছে এই লোকটার মধ্যে। এবার যখন আমরা দেখতে পাই তখন কমপ্লিকেশনসও বাড়ে। এগুলো হচ্ছে একটা কোডের মতন, তো উই নো দ্য কোড, বাট যেহেতু উই আর হিউম্যান বিংস অ্যান্ড আমরা সবাই তো এক নয়, তাই জন্য এই কোডটাও খুব ডাইনামিক। সো ইউ নিড দিস কোড ব্রেকার্স অ্যাকচুয়ালি, যারা এই কোডটাকে ব্রেক করে ক্লিনিক্যালি একদিকে যেরকম ডাক্তারকে বলবে, সেই রকম অন্যদিকে হয়তো পেশেন্টকেও বোঝাবে। আর এটার উপর তার কিন্তু অনেকগুলো ডিসিশন বেস করতে পারে। এক হচ্ছে যে তাকে কি করা হবে, তার ভবিষ্যৎ জীবনটা কিরকম হবে, তাকে কি 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 অর্গান, বা তার সে হয়তো নিয়ে এসছে একটা রোগ নিয়ে, একটা অসুবিধা নিয়ে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে না, তার অন্য রোগগুলোও কিন্তু, অন্য অসুবিধাগুলোও কিন্তু এটার পরিধির মধ্যে পড়ছে, আর সেগুলোকেও কিন্তু আমাকে অ্যাড্রেস করতে হবে। বা আমার ওর অন্য ভাই বোনের মধ্যে এখনো দেখা যাচ্ছে না, কিন্তু পরে দেখা যেতে পারে, তার প্রোফাইল্যাক্সিস, বা আমার আগে গিয়ে ও যখন আর ওর ফ্যামিলি বাড়াবে, তার কি ইমপ্লিকেশন, তার কি প্রগনস্টিক্স। তো আমাদের রোলটা একদিকে যেরকম ক্লিনিশিয়ানকে এটা বলা যে আমরা বেস্ট পেশেন্ট কেয়ার দিতে পারি থ্রু দিস ইনফরমেশন বাই ব্রেকিং দ্য কোড, অন্যদিকে পেশেন্টকেও কিন্তু তার ন্যাচারাল হিস্ট্রি, যে রোগটার যে একটা ন্যাচারাল হিস্ট্রি থাকে, কিভাবে প্রোগ্রেশন হচ্ছে, সে কি এক্সপেক্ট করবে। আমরা কিন্তু সবচেয়ে ভয় পাই কি হবে সেটা ভেবে, রাইট? তো এখানে যদি আমরা সেই কি হবেটাকে যতটা আমরা ওভারকমিট না করে আমরা যতটা বোঝাতে পারি, সেই কি হবেটাকে প্ল্যান করে দেয়া, সেই সংশয়টার কাছে যদি হাত ধরা যায়, তাহলে এইটাই হচ্ছে জেনেটিক কাউন্সিলরের কাজ। তার আমরা খুব এটাকে যদি সামারাইজ করি, তাহলে বেসিক্যালি
এটার উৎপত্তি ছিল হচ্ছে সেই ওয়ার্ল্ড ওয়ারের সময় থেকে, যেখানে আমরা ইউজেনিক্স বলে একটা জিনিসের নাম জানি, যেখানে ওরা কি করতো, ওরা ফ্যামিলি গুলোকে দেখতো, নিয়ে বলতো যে এই ফ্যামিলিতে না ভীষণ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আছে বা বাচ্চা হলে মরে যাচ্ছে, এই ফ্যামিলির লোকজনকে বিয়ে টিয়ে দেওয়া যাবে না। তো এটা হচ্ছে খারাপ সাইড, যেখানে আমরা ডিসক্রিমিনেট করছি। কিন্তু এখন আমাদের প্রেজেন্ট সাইন্টিফিক নলেজে আমরা ওই ফ্যামিলি হিস্ট্রি নিয়ে, ওই উইথ দ্য জেনেটিক কোড ব্রেকিং ইনফরমেশন নিয়ে আমরা কিন্তু লোককে এম্পাওয়ার করার ক্ষমতা রাখছি। শুধু সে নয়, তার এন্টায়ার ফ্যামিলিটাকে, প্লাস হোয়াট টু এক্সপেক্ট ইন ফিউচার ফর ওই লোকটা অ্যান্ড তার মানে জেনারেশনস, সেটাকেও কিন্তু সেট করছি। সো দ্যাটস এক্স্যাক্টলি দ্য রোল অফ জেনেটিক কাউন্সিলর। তো এই কোড বা এই ইনফরমেশন এটা পাওয়া যায় কি, মানে ব্লাড টেস্টস অর এক্স-রেজ অর হাউ, হোয়াট ইজ দ্য প্রসিজার? হ্যাঁ, তো আমাদের সবার মধ্যেই যে কোষগুলো আছে বা সেলস গুলো আছে, সেই কোষের মধ্যে আমাদের মানে আমাদের রক্ত যেগুলো আছে, সেই কোষের মধ্যে আমাদের যে ডিএনএ আছে নিউক্লিয়াসের মধ্যে, আমরা সেই ডিএনএটাকেই টেস্ট করা হয়। এবার ডিএনএটা আমি অনেক জায়গা থেকে পেতে পারি, ডিএনএটা আমি ব্লাড থেকে পেতে পারি, ডিএনএটা আমি যে কোনো টিস্যু স্যাম্পল কোনো বায়োপসি থেকে পেতে পারি, ডিএনএটা আমি বোন ম্যারো থেকে পেতে পারি। সো ডিএনএ সোর্স বডির মধ্যে অনেক কিছু হতে পারে, আমি চুল থেকেও পেতে পারি, রাইট? তো এবার নখ থেকে মানে যে কোনো দাঁতের ইয়ে থেকেও পেতে পারি। সো it can be saliva, blood, any tissue, but any tissue that has that nucleus where I can মানে যেখান থেকে আমি ডিএনএ টাকে পেতে পারি। তো টেস্ট করা হয় ডিএনএ এর উপর। সোর্স অফ দ্য স্যাম্পল ডিপেন্ড করবে মানে কি কারণে সেই পেশেন্ট আমাদের কাছে এসছে। আর তারপর টেস্টও অনেক রকম আছে, সেই টেস্টও কি টাইপের টেস্ট হবে, আমরা কি টাইপের অ্যানালিসিস করব, সেগুলো আমাদেরকে পেশেন্টকে বোঝাতে হয়। এবার এখানে যেটা আরেকটা সমস্যা হচ্ছে যে যেরকম হরমোন টেস্টে বা কিছুতে একটা রেঞ্জ থাকে, আমাদের জেনেটিক রিপোর্টে যেরকম বললাম যে কোড ইজ ডাইনামিক, মানে এই কোডটা ইজ ডাইনামিক, এটা সম্বন্ধেও আমরা সবকিছু জানি না। বা যেটা উন্নত কান্ট্রিজ আছে তাদের হয়তো বেশি ইনফরমেশন আছে, কান্ট্রিজ লাইক থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, ইন্ডিয়া, আফ্রিকা, আমাদের কাছে পপুলেশন স্পেসিফিক কোডের এই ডাইনামিক্স ডেটাটা কম আছে। তো ইন্টারপ্রিটেশন কিন্তু পপুলেশন টু পপুলেশনও ভ্যারি করে। তো সেই কারণে পেশেন্টকে কিন্তু আগে এটাকে বোঝাতে হবে টেস্টটা কি, কেন, এটার এক্সপেক্টেড আউটকামস কি, সেই বুঝে পেশেন্ট যদি রাজি হয়, দের ইজ আ থিং কল কনসেন্ট, সেই কনসেন্টটাও কিন্তু বিকামস ভেরি ইম্পর্টেন্ট। কনসেন্টটা নেওয়ার পরই কিন্তু আমরা করি, কারণ um, এখানে দের ইজ আ চান্স অফ মিসলিডিং দ্য পেশেন্ট অলসো। সো সেই কারণে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে এই টেস্টগুলোর কেন করা হচ্ছে, প্রবাবল আউটকামস কি ডিসকাস করে তারপর পেশেন্টের থেকে এই স্যাম্পলগুলো চাওয়া, ডিপেন্ডিং অন কি ইন্ডিকেশনস আছে। Okay. When should someone consider meeting you guys? Or normally doctors refers you, or how does it work? হ্যাঁ, মানে আমাদের ওয়াক ইন অ্যাটলিস্ট ইন্ডিয়াতে ইজ ভেরি লেস, কারণ এখানে সচেতনতাটাই খুব কম, ঠিক আছে, ইভেন ডাক্তারদের মধ্যেও সচেতনতা কম। তো আমাদের কাছে নর্মালি আমরা টার্সিয়ারি স্পেশালিস্ট হিসেবেই কাজ করি, যেখানে আমাদেরকে রেফার করা হয় পেশেন্ট। বাট ইন্ডিয়াতে কিছু পেশেন্ট আছে, যেরকম আমরা জানি যে থ্যালাসেমিয়া বা এরকম ধরনের যে রোগগুলো আমরা জানি যে ইন্ডিয়াতে প্রেভালেন্ট, সেখানে হয়তো পেশেন্ট আমাদের কাছে ডাইরেক্টলি অ্যাপ্রোচ করে, কিন্তু মোস্ট অফ দ্য পেশেন্ট আর রেফার। এবার কারা রেফার হয়, এটা যদি আমরা লিস্ট বানাই, তাহলে যদি প্রথম থেকে দেখি, তাহলে যদি তাদের ইনফার্টিলিটির প্রবলেম থাকে, যেখানে বাচ্চা হচ্ছে না বা পেটে বাচ্চা এসে নষ্ট হয়ে যাচ্ছে, রেকারেন্ট প্রেগনেন্সি লস, বা স্টিল বর্নস হয়েছে, বাচ্চা হয়ে মারা গেছে, বা বাচ্চা মৃত প্রসব করা হয়েছে, বা বাচ্চা পেটের ভেতর আমরা যখন এই অ্যানোমালি স্ক্যান বা এইসব মানে প্রিনেটাল স্ক্যানস গুলো যেগুলো এখন রেগুলার বেসিসে করা হয়, সেই স্ক্যানের মধ্যে বাচ্চার মধ্যে কিছু অসুবিধা দেখা যাচ্ছে, বা বাচ্চার গ্রোথ ঠিক করে হচ্ছে না, এই ধরনের পেশেন্ট একটা দিকে যেরকম আসে, সেরকম আমাদের পিডিয়াট্রিক পেশেন্টসরা আসে যাদের নিউরোলজিক্যাল প্রবলেম আছে। আমরা সচরাচর অটিজম প্রচুর জানি, অটিজম সম্বন্ধে জানি। তো অটিজমের পেশেন্টরা আসে আমাদের কাছে। নিউরো ডেভেলপমেন্ট মানে যারা ঠিক সময় হাঁটা চলা বসা করেনি বা স্পিচ হচ্ছে না, এই ধরনের পেশেন্ট। হার্টের প্রবলেম আমরা জানি ওয়ার্ল্ডে সবচেয়ে ওয়ান অফ দ্য লিডিং কজেস অফ কনজেনাইটাল
problems are cardiac issues. তাহলে neurological, cardiac issue, nephrological, gastrointestinal, মানে ocular, মানে প্রত্যেকটা অর্গান ধরেই তারপর মানে সবাই এখানে কিছু সমস্যা হলে সেখানে যেই সমস্যাগুলো হয়তো আমরা নর্মাল ভাবে এক্সপ্লেন করতে পারছি না, বা যেগুলো ইনফেকশাস ডিজিজ বা নর্মাল অ্যানোমালিজ এর মধ্যে নয় বা লাইফস্টাইল ডিসঅর্ডার্স এর মধ্যে নয়, সেইখানে সেই সব পেশেন্টরা আমাদের কাছে রেফার্ড হয়। আমি কিছু এক্সাম্পল দিচ্ছি যেগুলো লোকের কাছে হয়তো খুব সিম্পল, কারণ আমি এই কথাগুলো বললে অনেকে বলবে না না আমাদের মধ্যে নেই, তারপর নামগুলো বললে লোকে বলবে না এরকম তো আমাদের বাড়িতেও আছে। তো এক হচ্ছে যেখানে আমরা ফ্যামিলির মধ্যে বেশি ক্যান্সার দেখি, মানে মোর দ্যান ওয়ান ইন্ডিভিজুয়াল ক্যান্সারে আছে বা ক্যান্সারটা হয়তো খুব কম বয়সে হয়েছে। তো সেই ধরনের পেশেন্টরা, একটা হচ্ছে ক্যান্সার আমরা খুব কমনলি দেখতে পাই আজকাল ঘরে ঘরে। যেরকম আমি অটিজমের পেশেন্ট বললাম, সেরকম কিন্তু আমাদের এরকমও পেশেন্ট আছে যাদের আম, আমরা অনেক পেশেন্টকে দেখি যাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে, বা হঠাৎ করে বাড়ির মধ্যে লোক আছে যারা খুব কম বয়সে সাডেন হার্ট অ্যাটাকসে মারা গেছে, বা কারো বাড়িতে এপিলেপসির অসুবিধা হয়, হ্যাঁ, মানে যেটাকে আমরা তরকা বা কনভালশনস বলি। কারো বাড়িতে হয়তো রিনাল প্রবলেমস, ডায়ালিসিস চলে, এরকম জেনারেল সবাই দেখবেন বলবে একটা বয়সের পরে তো আমরা ডায়ালিসিস করি। এবার সেটা যদি ডায়াবেটিক মানে নেফ্রোপ্যাথি না হয়, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি যদি না হয়, তাহলে সেই ধরনের জিনিসগুলো আমরা আমাদের আয়ত্তায় পড়ে। আহ কিছু লোকের এরকম আছে যে বাচ্চা হয়তো, তো কিছু লোক আছে যাদের আমরা দেখেছি যে বাচ্চা একদম সুস্থ হয়, কিন্তু 6 মাস 7 মাস বা 5 বছরে গিয়ে সেই বাচ্চাগুলোর মধ্যে কিছু সমস্যা আসে, নিয়ে বাচ্চাগুলো মারা যায়। তো এগুলো হচ্ছে ইনবর্ন এরার্স অফ মেটাবলিজম। এগুলো অনেক সময় বড় লোকেদেরও হয়, মানে ইভেন 15-16 বছরের বাচ্চাও হয়। এখন আমরা এডিএইচডি এর কথা প্রচুর বলি, তো মেনি এডিএইচডি ইজ বেসিক্যালি ইউরিয়া সাইকেল ডিসঅর্ডার্স। তো এগুলো হয়তো এখন পিক আপ হচ্ছে বিকজ আমরা টেকনোলজির জন্য। আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা অনেকে জিজ্ঞেস করে হচ্ছে পার্কিনসন্স, অ্যালজাইমার্স, ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়ার কিছু ক্যাটেগরিজ। আপনি মেন্টাল হেলথ নিয়ে কথা বলছিলেন, তো সেখানে মেন্টাল হেলথের যেরকম আমরা দেখতে পারি স্কিজোফ্রেনিয়া, এগুলোর কিন্তু একটা খুব স্ট্রং সামটাইমস জেনেটিক বেসিস থাকে। এছাড়া কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই, যেটা ইভেন আমরা যদি মানে আমরা চোখের ডিসঅর্ডার্স দেখি, রেটিনাইটিস পিগমেন্টোসা খুব কমন, নাইট ব্লাইন্ডনেস খুব কমন। এই ধরনের ডিসঅর্ডার্সেও কিন্তু জেনেটিক্স এর একটা খুব স্ট্রং রোল আছে। তো এখন যেহেতু এটা সচেতনতা বাড়ছে, আমরা সব ফিল্ডেই জেনেটিক্স এর একটা ইউটিলিটি দেখতে পাচ্ছি। আর আমাদেরকে এইসব ফিল্ড থেকে ডাক্তাররা যখন দেখতে পাচ্ছে যে এই ধরনের কোনো ইন্ডিকেশনস আছে, তখন ওনারা আমাদের কাছে রেফার করে। Right. Okay. So you also hold a patent on the discovery and validation of new biomarkers for metastasis in head Yeah, and neck cancer. yeah, yeah. সরি, আমি হ্যাঁ, ঠিক বলতে পারলাম না, একটু এই ব্যাপারটা নিয়ে একটু বলো তো। হ্যাঁ, এটা আসলে আমি কাজ করেছিলাম ডক্টর সুশান্ত রয় চৌধুরীর সাথে জাস্ট আফটার আমার পিএইচডির পরে। তো এটার সাথে আমার সাথে আরো দুজন আছেন যারা যারা একই সাথে আমরা পেটেন্ট হোল্ড করি, এই একই মানে স্যারের সাথে। তো এটার কাজটা বেসিক্যালি ছিল ফ্রম দ্য ইউটিলিটি, যে আম, অনেক সময় যখন আমাদের হেড এন্ড নেক ক্যান্সার হয়, মানে এটা বেসিক্যালি আমরা ওরাল ক্যান্সার বা এই মুখের ক্যান্সারের কথা বলছি। তো সেই ক্যান্সারে অনেক সময় আমাদেরকে বারবার করে বায়োপসি নিয়ে দেখতে হয় যে এই ক্যান্সারটা কতটা দূরে গেছে, ঠিক আছে। প্লাস তখন অনেক সময় খুব অ্যাগ্রেসিভ সার্জারি করতে হয়, অ্যাগ্রেসিভ সার্জারি করে পুরো মুখটা সরিয়ে দেওয়া হলো, পুরো জটা সরিয়ে দেওয়া হলো। সো ইট ইজ মানে এই ডিসিশন মেকিংটা আগে হতো অন বেসিস অফ আমরা ওই টেস্ট করে করে কতটা ক্যান্সার গেছে, এন্ড অনেক সময় অ্যাগ্রেসিভ হতে হতো বিকজ অফ দ্য এজ বা এই ধরনের অসুবিধার জন্য। তো এই পেটেন্টটা ওয়াজ লুকিং অ্যাট অ্যাবাউট 56 মলিকিউলস, মানে সেখানে আমরা জেনেটিক সিগনেচার পেয়েছিলাম একটা, যেখানে প্রায় 56টা জিন আমরা দেখতে পাচ্ছিলাম যে
এই জিনগুলোর মানে কিভাবে এক্সপ্রেশন হয় টিস্যুর মধ্যে, সেটা দিয়ে আমরা ডিসাইড করতে পারি যে এই ক্যান্সারটা অ্যাগ্রেসিভ হবে কি হবে না। যদি খুব অ্যাগ্রেসিভ হয় তাহলে আমরা ওই ধরনের খুব অ্যাগ্রেসিভ সার্জারির দিকে যেতে পারি, যে প্রথম থেকেই সার্জারিটা করলে তাহলে এটা রিস্ক রিডিউসিং হয়ে গেল, তার মানে পেশেন্টটাকে আর সাফার করতে হলো না। কিন্তু এটা যদি সেই বায়োমার্কার গুলো সেই রকম ভাবে মানে দেখতে পাচ্ছি যে রিস্কে নেই, তাহলে কিন্তু এই লোকটার ওই সার্জারিটা লাগবে না, মানে তার মানে আমরা সবাইকে ওই রকম একটা ভয়ানক সার্জারির মধ্যে যেতে হচ্ছে না। সো আহ এটা সেটাই মেটাস্টেসিস মানে ক্যান্সারটা কতটা ছড়িয়ে যাচ্ছে। তো নর্মালি লোকালাইজড ক্যান্সার হলে তার ট্রিটমেন্টস আর মাচ ইজিয়ার। আর যখন ছড়িয়ে যায় তখন আমরা চেষ্টা করি আটকানোর, তাই জন্য আমরা চেষ্টা করি যতটা টিস্যু বাদ দেওয়া যায় ততটা বেটার। এই ডিসিশন মেকিংটা যে আমরা এটা বাদ দেবো না এটা আমরা রাখবো, এগ্রেসিভ ভাবে কাজ করব না করব না, ইজ ডিপেন্ডেন্ট অন দিস বায়োমার্কার্স। তো আমাদের পেটেন্টটা অ্যাকচুয়ালি এইখানেই হেল্প হয়। ইটস লাইক পার্সোনালাইজ মেডিসিন, যেখানে আমরা প্রগনোস্টিকেট করতে পারছি কার সার্জারি মানে ওরকম অ্যাগ্রেসিভ সার্জারি লাগবে আর কার লাগবে। ওকে, আচ্ছা, তো আমরা আবার একটু ওই জেনেটিক্সে ফেরত যাই। তো তার মানে এই যে জেনেটিক গুলো জানা ব্যাপারটা, তার মানে ইটস কাইন্ড অফ, মানে লুজলি আই ক্যান সে জেনেটিক লিটারেসি। এটা জানা কতটা দরকার, আর এটা মানে বেসিক্যালি পাবলিক হেলথে ব্যাপারটা কতটা এসেছে? হ্যাঁ, আসলে পাবলিক হেলথ, আমি সেকেন্ডটা আনসার করে ফার্স্টটা করছি। পাবলিক হেলথে অ্যাকচুয়ালি আসেন, কারণ পাবলিক হেলথের মধ্যে আপনি যদি কাউকে গিয়ে বলেন এটা জিনগত সমস্যা, দের ইজ আ ট্যাবু। স্পেশালি আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে আমি যদি বলি এই ফ্যামিলি জিনগত সমস্যা আছে, আমাদের বেঙ্গলে হয়তো অতটা না, কিন্তু আপনি যদি নর্থ ইন্ডিয়া বা ওয়েস্ট ইন্ডিয়া বা সাউথ ইন্ডিয়া দেখেন, দ্য ডিসক্রিমিনেশন ইজ এক্সট্রিমলি হাই। টু দ্য এক্সটেন্ট হয়তো সেই ফ্যামিলির সাথে সেই আমরা ওয়ার্ল্ড ওয়ারের সময় ফিরে গিয়ে সেই ফ্যামিলির সাথে হয়তো কেউ বিয়েও দেবে না। ঠিক আছে, এটা মেইনলি বিকজ আমাদের লিটারেসি লেভেল ইজ ভেরি লো অ্যান্ড আমরা কিছুটা স্কেয়ার্ড। আগে যেরকম লোকে ক্যান্সার বললে খুব স্কেয়ার্ড হয়ে যেত, এখন কিন্তু যদি কাউকে জেনেটিক্স বলা হয় দে আর ভেরি স্কেয়ার্ড। স্কেয়ার্ড ফর টু থিংস। ওয়ান, যে যদি এটা জিনগত হয় তাহলে তো আমরা কিছু করতে পারবো না, প্লাস এটা আমার জেনারেশনসে চলে আসবে, প্লাস এর সাথে বিয়ে দিলে তো তাহলে আমার অন্য বাচ্চারও মানে তার যে বাচ্চা হবে সেটাও হবে, অ্যান্ড তারপর সেই কস্ট অফ ট্রিটমেন্ট অ্যান্ড এভরিথিং কামস ইন। সো জেনেটিক একটা বলতে পারেন ট্যাবু হয়ে দাঁড়িয়েছে, অ্যান্ড দ্যাট ইজ ওয়ের আমাদেরকে হয়তো পাবলিক হেলথে আরো কাজ করতে হবে। দ্য আদার পার্ট ইজ জেনেটিক লিটারেসি। আমরা পাবলিক হেলথের তো অনেক দূরের কথা, আমাদের জেনেটিক লিটারেসি ইন ক্লিনিশিয়ানস ইজ অলসো নট গ্রেট। ঠিক আছে, হয়তো কিছু নামজাদা ক্লিনিশিয়ান এখানে খুব ভালো এগুলোকে বোঝেন, বাট এরকমও ক্লিনিশিয়ানস আছেন যারা হয়তো এটা নিয়ে জানেন না, কারণ ইন দেয়ার ট্রেনিং দিস ওয়াজ নট দেয়ার। ঠিক আছে, জেনেটিক্স এখন পড়ানো হয়, কিন্তু মোস্ট অফ দ্য ক্লিনিশিয়ানস হু আর প্র্যাকটিসিং তাদের হয়তো জেনেটিক্স ওয়াজ আ 5 মার্কস বা 10 মার্কস কোয়েশ্চেন। সো অবভিয়াসলি তাদের জন্য এটা ওয়াজ নট ইম্পর্টেন্ট। কিন্তু এখন যেরকম আমি বললাম যে উইথ এভরি সিস্টেম, এনি সিস্টেম ইউ ক্যান থিঙ্ক অফ, বোনস, আই, হার্ট, লিভার, মানে হোয়াট এভার সিস্টেম, সবকটা সিস্টেমে জেনেটিক্স হ্যাজ বিকাম ভেরি ইম্পর্টেন্ট। এবার সেটা সম্বন্ধে যদি তারা না জানে তাহলে তারা তাদের পেশেন্টকেও কিন্তু রেফার করবে না। এবার স্পেশালি আমরা ইন্ডিয়াতে যে প্র্যাকটিসটা দেখি যে ইন দ্য রুরাল এরিয়া অনেক সময় পেশেন্টস ডিউ টু ডক্টরস মানে নট বিং অ্যাওয়্যার ডায়াগনোসিস। এবার এই পেশেন্টটা যদি আমাদের কাছে না আসে, বিকজ উই আর সিটিং ইন ফিউ সেন্টার্স, সেখানে যদি না আসে তাহলে কিন্তু মানে অবভিয়াসলি দে উইল মিস অন ডায়াগনোসিস অ্যান্ড আনফর্চুনেটলি দে মাইট ফেস আ লট অফ আদার ইস্যুস উইচ উইল বি দেয়ার, ইভেন সোশ্যাল ইস্যুস। ঠিক আছে, uh, এবার coming back to answering the question directly for genetic literacy. So the problem is genetics in India, মানে এই পেসটা has picked up in the last 5 years. Okay? এর আগে even the government was not very keen on thinking about genetic literacy as far as the Indian government is concerned. But আমরা যদি অন্য গভর্নমেন্ট দেখি মানে across the world, the government has taken up very drastic step across the world. তো অন্য গভর্নমেন্টরা তারা বলছে যে বিকজ জেনেটিক ডিজিজেস আর ডিফিকাল্ট টু ট্রিট,
and very cost bearing. And most of the governmented jehetu they support these through their own policies, because they don't, it's not an out of pocket for the families living in these other countries. The government actually said যে বাচ্চা হওয়ার আগে at least inherited genetic conditions গুলো যেন আমরা স্ক্রিন করি। এবার এখানে একটা জিনিস বলা দরকার যে সব জিনগত রোগ কিন্তু বংশগত না। জিনগত রোগ বাচ্চার নিজস্ব বা লোকের নিজস্বও হতে পারে। মানে আই ক্যান বি স্টার্টিং আ জেনেটিক কন্ডিশন বাই মাই সেলফ, যেটা হয়তো আমার আগে নেই। তো এই ধরনের কন্ডিশন হয়তো আমরা প্রিভেন্ট বা পাবলিক হেলথ বা এগুলো আমরা কিছু করতে পারবো না। কিন্তু যদি আমরা অ্যাটলিস্ট বংশগত কন্ডিশনস গুলোকে জানতে পারি, তাহলে কিন্তু সেইটা পাবলিক হেলথ ওয়াইজ মানে ডিসেবিলিটি বার্ডেন, মানে আলটিমেটলি উই স্পিক অন হাউ মাচ দ্য গভর্নমেন্ট ইজ স্পেন্ডিং অন ডিসেবিলিটি। সো এই বার্ডেনটা কিন্তু কমানো যায়। এটা কিন্তু অন্য গভর্নমেন্টরা দে হ্যাভ টেকেন আপ অ্যান্ড দে হ্যাভ টেকেন আপ ভেরি সিরিয়াসলি, বাট ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ নট। এবার ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ অলসো নট টেকেন আপ নিউ বর্ন স্ক্রিন। এই যে বললাম যে যে বাচ্চার নিজস্ব অসুবিধা হতে পারে, তো সেইখানে অ্যাজ ইউ নো যে হেলথ ইজ আ ম্যাটার অফ স্টেট, মানে স্টেট হ্যাজ টু টেক ডিসিশনস। প্রবলেম হচ্ছে আমাদের স্টেটের মোস্ট অফ দ্য স্টেটস দে ডোন্ট হ্যাভ দ্য ক্যাপাসিটি বিল্ডিং টু আন্ডারস্ট্যান্ড যে এটা ডিজিজ ইনসিডেন্স কি। আমি যদি আজকে ইউকে, ইউএস, ইউরোপ, ইভেন আবুধাবি, মানে ইভেন আমি কাতার যদি নিই, they have actually in all these years, in the past 10 years, যেখানে আমরা এই কোডটা, there was human genome sequencing, there was যে আমরা যেখানে এই কোডটাকে প্রথমবার জানতে পারি, in all these 10 years what they have done is they have built this database যে ওদের পপুলেশনে কি কি রোগ সবচেয়ে বেশি পাওয়া যায়। Now because they have this, they now screen every people for those genetic conditions, and they actually আমাদের 7,000টা রোগ আছে, ওদের কিন্তু অত রোগ ওরা স্ক্রিন করছে না। ওরা কিন্তু হয়তো 200 বা 300টা রোগ স্ক্রিন করছে, অ্যান্ড দে আর বিল্ডিং আ সেফ হেলদি পপুলেশন। অবভিয়াসলি এটার মানে এই নয় যে জিনগত রোগ আমরা নির্মূল করে দিচ্ছি, বা কিছু ক্যান্সার আছে যেগুলো জিনগত কিন্তু সেগুলো বংশগত না, সেগুলোকে আমরা সোম্যাটিক বলছি। মানে ক্যান্সার হচ্ছে বডির কিছু পার্টে সেই কোষের জিনগত পরিবর্তনে, এগুলো আমরা আটকাতে পারবো না। কিন্তু যেগুলো বংশগত কারণে হচ্ছে, সেটার জন্য যে ডিসেবিলিটি হচ্ছে, সেটার জন্য গভর্নমেন্টকে যে টাকাটা স্পেন্ড করতে হচ্ছে, সেটা কিন্তু ওরা খুব এফিশিয়েন্টলি মানে রিডিউস করছে আর কি। So genetic literacy as per the entire world is stunning, because they have been working on this for the past 10 years. India has started this only last 5 years. So we are still not there. So, but you can say that the knowledge is growing. And obviously, if it has started, we expect to, follow them up. And very soon India will also probably have their own policies, and আমরা পাবলিক হেলথে হয়তো এটার ইমপ্লিকেশনস আরো বেশি দেখতে পাবো। রাইট, রাইট। তো তার মানে মানে এই যে প্যারেন্টাল রিস্ক বা রেয়ার ডিজিজ, মেন্টাল ডিসঅর্ডার, জেনেটিক ডিসঅর্ডার উইথ ফ্যামিলিজ, মানে মোটা এইগুলোই মেন রিজন টু আইডেন্টিফাই, মানে আমরা আগে থেকে যাতে প্রিভেনশনে নেমে যেতে পারি, তাই তো? এখানে মানে অবভিয়াসলি আমরা এখানে জিনগত রোগ প্রথম আইডেন্টিফাই করছি, মানে একটা সবসময় থাকে প্রিনেটাল রিস্ক, পরের বাচ্চার আসছে কিনা। আরেকটাও অনেক সময় থাকতে পারে যে আমার বাচ্চার কি অসুবিধা হয়েছে, বা ক্লোজার অনেক সময় মানে যেটা হয় আমার বাচ্চারই কেন হলো, অন্য বাচ্চা তো ঠিক আছে। অনেক সময় এটাও আছে যে আমরা যদি কন্ডিশনটা ঠিক করে ডায়াগনাইজ করতে পারি, সে ফর এক্সাম্পল আজকে আমি ডায়াগনোসিস করলাম হেমোফিলিয়া, হ্যাঁ, বাট আমি ডায়াগনোসিস করলাম হেমোফিলিয়া একটা ব্লাড, যেখানে ব্লাড ক্লট করেন, আমার কাছে ওষুধ আছে, মানে ফ্যাক্টর আছে যেটা আমি সাপ্লিমেন্ট করলে সেই বাচ্চাটা বা সেই ইন্ডিভিজুয়ালটা কিন্তু বেঁচে যাবে। তো তাহলে এখানে আমরা কিছু আমার ম্যানেজমেন্ট ইমপ্লিকেশনস আছে। এবার ধরুন আমি এক্ষুনি কথা বলছিলাম কিছু ক্যান্সার নিয়ে, তো যেরকম ধরুন আমি যদি জানতে পারি যে হেরিডেটারি ক্যান্সার আছে আমার ফ্যামিলিতে, তাহলে আই ক্যান গো ইনটু আর্লি ডায়াগনোসিস, আই ক্যান গো ইনটু সার্ভেলেন্স, আই ক্যান অলসো গো ইনটু রিস্ক রিডিউসিং সার্জারিজ বা রিস্ক রিডিউসিং মেডিসিনস, যেখানে হয়তো আমি এটাকে ডেভেলপই করতে দিলাম। সো আমি কিন্তু সচেতন হয়ে আমি কিন্তু আমার কোয়ালিটি অফ লাইফটাকে অনেকটা বাড়ালাম। এবার ধরুন আমরা অনেক সময় মেন্টাল ডিসেবিলিটি বা
ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি থেকেও দেখতে পাই। আগেকার দিনে যেরকম করা হতো যে এই বাচ্চাগুলোকে আর কিছুই করা হতো না, ঠিক আছে, কিন্তু এখন কিন্তু উই আর ইন আ ইনক্লুসিভ সোসাইটি। তো ইফ উই নো হোয়াট দ্য প্রবলেম ইজ, দেন এটা জানা যেতে পারে যে ও অন্য কোনো ভোকেশনাল ট্রেনিং করতে পারে কিনা, সো উই ক্যান এম্পাওয়ার দেম ইন আ ডিফারেন্ট ওয়ে। ঠিক আছে, সো দের আর সার্টেন কিডস, যেরকম আমরা ডাউন সিনড্রোম নিয়ে যদি কথা বলি, দিস চিলড্রেন আর নট গুড উইথ রিডিং অ্যান্ড রাইটিং, হ্যাঁ, but they are very good with other vocational trainings like singing, even a chef, even মানে arts, like any special arts. And these children have done very well worldwide. মানে there you have children with Down syndrome with who are pianists, who are dancers, who are chefs, who are even entrepreneurs in their own rights. এটাই 20 বছর আগে ডাউন সিনড্রোমে এরকম কিছু হবে লোকে কিন্তু ভাবেনি, লোকে এদেরকে এম্পাওয়ারই করেন। ইভেন ডিজিজেস লাইক সে, আজকে যদি আমি একটা কার্ডিওভাস্কুলার রোগে ভুগছি, there are drugs, there are ways where we can আমরা হয়তো সারিয়ে দিতে পারছি না, কিন্তু আমরা বেটার করতে পারছি। এরকম কিছু রিনাল কিডনি ডিসঅর্ডার্স আছে, আমি আগে থেকে জানলে আই ক্যান, রাদার দ্যান একদম আমার ক্রনিক কিডনি ডিজিজ হয়ে গেছে, আমার কিডনি ফেল করে গেছে, সেই সময় আমি কিছু করছি, আমি অনেক আগে থেকে একটা প্ল্যান সার্জারি করে কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারি, যেটাতে আমি কিন্তু খুব এফিশিয়েন্টলি আমার লাইফ ইনক্রিজ করতে পারি, এটাও জেনে যে আমার কিডনির অ্যাকসেপ্টেড হবে না রিজেক্টেড হবে, তো আমি আদৌ কিডনি ট্রান্সপ্লান্ট করবো কি করবো। So all these decisions are can be the basis can be taken. There are many drugs এখন যেগুলো we know, pharmacological drugs, যেগুলো we know এই লোকটা ভালো রেসপন্ড করবে, এই লোকটা ভালো রেসপন্ড করবে না। আমি ইনফার্টিলিটি ট্রিটমেন্টে গেলে আই নো যে এর কোন ডোজে আমি যদি স্টিমুলেট করি আমি বেটার পাবো। সো সি উই আর গোয়িং টুয়ার্ডস অ্যান এরা যেখানে আমরা কিন্তু পার্সোনালাইজ মেডিসিন, মানে ইট ইজ নট যে আপনি এসছেন আচ্ছা সবাইকেই আমি একই ড্রাগ লিখছি, হ্যাঁ, ইটস নট লাইক দ্যাট। তো আমি কিন্তু ধরুন আজকে আমার একটা বাচ্চা আছে যার এপিলেপসি আছে, তাহলে এপিলেপসি কোন ড্রাগটা বেটার কাজ করবে ডিপেন্ডিং অন দ্য মিউটেশন, আই ক্যান টেক আ কল। তো যেখানে আগে বাচ্চাদের পলিথেরাপি দেওয়া হতো বিকজ অফ রিফ্র্যাক্টরি সিজার্স, সেখানে কিন্তু আই এক্স্যাক্টলি নো যে আচ্ছা এটা করো, এই ডায়েট করো, your outcome is better. So these kind of things can be given, which is more towards stepping towards personalized medicine. So it's just not কি আমি পরের জেনারেশনের রিস্ক দেখছি বা আমি জেনে বসে আছি, বাট কিছু অ্যাকশনেবল পয়েন্টসও আছে, যে অ্যাকশনেবল পয়েন্ট গুলো হয়তো আমার কোয়ালিটি অফ লাইফটাকে চেঞ্জ করছে। রাইট। তো তাহলে মানে কারোর যদি এরকম ধরা পড়লো কিছু মানে জেনেটিক ডিসঅর্ডার বা হোয়াট এভার, তাহলে মানে এখন কারেন্ট ট্রিটমেন্ট মেথডোলজিটা কি, বা মানে হোয়াট ইজ দ্য ফিউচার অফ ইট, এইটা নিয়ে যদি একটু বলো। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে কি মানে কি রোগ দেখছি আর কি দেখছি। হ্যাঁ, এটা মানে পুরোটাই ডিপেন্ড করবে কি জিন দেখছি, কি রোগ দেখছি, কি কন্টেক্সে দেখছি, ঠিক আছে। সো মানে জাস্ট এক্সাম্পল দিলে, বিকজ দ্য এক্সাম্পল ইজ ইজিয়ার, আমি ধরুন কোনো একটা পেশেন্ট এসছে যার একটা স্পেসিফিক কাইন্ড অফ ক্যান্সার আছে, যেই ক্যান্সারে আমি যদি আগেই জেনেটিক্স আর ট্রান্সক্রিপ্টোমিক্স করি, মানে জিনও দেখছি আর জিনের সেই লোকটার উপর কি এফেক্ট হতে পারে সেটাও দেখছি, হ্যাঁ, এটা আমরা সিস্টেম বায়োলজি বলছি, মানে অ্যাজ এ সিস্টেম লোকটাকে দেখছি। যদি সেটা দেখি তাহলে কিন্তু অনেক সময় আমি কোন কিমো দেব, সেই কিমোটা কতটা কাজ করবে না, আমার কিমো দিলেও লোকটা বাঁচবে না, বা কিমো দেবো না ইমিউনোথেরাপি দেবো, এই ডিসিশন মেকিং পাওয়ারটা কিন্তু আছে, ঠিক আছে, যেটা আমি আগের বারও বললাম। এবার ধরুন কিছু ইনফার্টিলিটি ট্রিটমেন্টে এসছে, সেখানে ওনাদের ট্রিট করে আদৌ ওনাদের বাচ্চা হবে না, সারোগেসি ইজ আ বেটার অপশন বা ডোনার ইজ আ বেটার অপশন, এই ডিসিশন মেকিং পাওয়ার্স গুলো হচ্ছে। আমরা পিডিয়াট্রিক পপুলেশনে বা এই ধরনের পপুলেশনে, এটা ডিপেন্ড করছে রোগের ওপর, দের আর মেনি ড্রাগস দ্যাট আর গিভেন। মেজরলি ম্যানেজমেন্ট, এটা হচ্ছে সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট। সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট মানে আমি কি সিমটম দেখছি সেই অনুযায়ী আমি ম্যানেজ করছি। যেরকম ডায়াবেটিস হলে আমরা ইনসুলিন নিই, কিছু মেটাবলিক ডিসঅর্ডার্স আছে যেখানে আমরা এই ধরনের সাপ্লিমেন্টস দিতে পারি, কিছু জায়গায় আছে যেখানে আমরা কিছু হরমোন থেরাপিস করতে পারি, যে বাচ্চা বাড়ছে না, বাচ্চার হার্ট ঠিক করে বাড়ছে না, আপনারা অনেক সময় ডোয়াফিজম সম্বন্ধে শুনেছেন হয়তো, সেই ডোয়াফিজমে আমরা কিন্তু হরমোন থেরাপি করে ওদের হাইট পোটেনশিয়াল অনুযায়ী অ্যাটলিস্ট নিয়ে যাওয়া যেতে পারে। তো এছাড়া দেখুন, আমি যদি জানতে পারি, ধরুন আমি যেহেতু ডোয়াফিজম সম্বন্ধে বললাম, ইটস ওয়ান অফ দ্য মোস্ট কমন জেনেটিক ডিসঅর্ডার্স, তো এটা যদি অ্যাকন্ড্রোপ্লেশিয়া বলে একটা জিনিস হয়, ওনাদের কিন্তু থোরাক্সে
বা এই ইএনটি কিছু প্রবলেমস থাকে। তো মাথায় হাইড্রোকেফালাস মানে জল জমে যাওয়ার একটা প্রবণতা থাকে। এগুলো যদি আমি আগে থেকে জানি আর এগুলো যদি আমি ট্রিট করি, তাহলে কিন্তু ওনার এই জিনিসগুলো হচ্ছে না, বা হলেও আমি অনেক আর্লি ডায়াগনোসিস করছি, যার জন্য ওনার লাইফ থ্রেটনিং কিছু হয়তো জিনিস হচ্ছে না, যদিও হ্যাঁ আমি জিন চেঞ্জ করতে পারছি না। এই জায়গায় অনেকেই আমাদের জিজ্ঞেস করে, আরে জিন থেরাপি বা জিন এডিটিং সো কল্ড অ্যান্ড ক্রিসপার ক্যাস, কারণ অনেক এখন পিপল রিড আপ when they come to us, right? Because it's a new field, they don't know what to expect, they read up. So when they read up, they do ask these questions. So gene therapy is right now happening even in India. তো আমরা জিন থেরাপি যেভাবে হয় সেটা হচ্ছে যে আমরা একই মানে সাপ্লিমেন্ট না করে আমরা নতুন জিন ঢুকিয়ে দিই অন আ ভাইরাল ব্যাকগ্রাউন্ড। একটা ভাইরাস, যেরকম ভাইরাস আমাদের খুব সহজে এফেক্ট করে, ভাইরাসের খারাপ জিনিসটা বার করে, প্যাথোজেনিসিটিটা বার করে, আমরা সেই জায়গায় জিনটাকে ঢুকিয়ে এই জিনটাকে ডেলিভার করে দিতে পারি। সেটা যদি করি তাহলে কিন্তু কিছুটা অ্যাটলিস্ট জিনটা যেহেতু কিছু প্রোটিন প্রডিউস করছে, সেই প্রোটিনটা সাপ্লিমেন্ট করে দিচ্ছে, তাই জন্য বডি সেই রিকোয়ারমেন্টটা কমে যাচ্ছে, সাফিসিয়েন্ট হচ্ছে, আর সেটা কিন্তু সেই লোকটা সুস্থ হচ্ছে। তো যেরকম আমরা শুনেছি এসএমএ, তারপরে আমাদের ডিএমডি, রেড সিনড্রোম, এরকম প্রচুর কিছু ডিসঅর্ডার্স আছে যেখানে জিন থেরাপি অ্যাভেলেবল। ইন্ডিয়ার পক্ষে কস্ট ইজ আ ইনহিবিশন, বাট ফর দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড দিস ইজ নট অ্যান ইনহিবিশন অ্যান্ড দিস ইজ ওয়ার্কিং ভেরি নাইসলি। ডিএনএ মডিফাইং থেরাপিস, যেখানে ধরুন আমার জিনগুলো তো একটা ট্রেনের মতন, তো বগিজ আছে, ধরুন আমার একটা বগি খারাপ হয়ে গেছে, তাই জন্য আমার প্রোটিনটা বা জিনটা নিজের কাজ করতে পারছে না, আমি কি করতে পারি, ওই প্যাচ ওয়ার্কের মতন ওই বগিটাকে এসে বসিয়ে দিতে পারি। সো এগুলোকে ডিএনএ মডিফাইং থেরাপিস বলে। এইগুলো অ্যাট প্রেজেন্ট অ্যাভেলেবল। সাপ্লিমেন্টেশন যেরকম বললাম, গ্রোথ হরমোন, কিছু এনজাইমস, এগুলোও পসিবল, যেখানে সবাই দে আর লিডিং আ গুড লাইফ। কিন্তু এখন অবধি জিন এডিটিং মানে আমি ঢুকিয়ে আমার জিনটাকে ঠিক করে বেরিয়ে এলাম, এরকম কিছু এই মুহূর্তে হচ্ছে না। ক্রিসপার ক্যাস যদিও হ্যাড শোন আ লট অফ প্রমিস, কিন্তু এদের অফ টার্গেট এফেক্ট, মানে এটা করতে গিয়ে ধরুন আমি বডির মধ্যে ঢোকাচ্ছি, এটাকে চেঞ্জ করলে বায়োলজিক্যালি তা আরো জিনিসও চেঞ্জ হবে, সেটা চেঞ্জ হয়ে সেটার যা টক্সিসিটি হচ্ছে, সেটাতে এখনো অব্দি উই আর নট দেয়ার যে উই উইল সে দ্যাট দিস এক্সিস্ট। হ্যাঁ, রিসার্চে দে আর দেয়ার, but as far as patient care, we are still not there. But as we go many further and further and further, with technology also improving, we really expect যে এগুলো আসবে, এগুলো কখনো না কখনো আসবে, ঠিক আছে? আর এলে obviously it is life changing. আমরা এখনই মানে it's almost science fiction when we see যে আমাদের পেশেন্টরা যারা we know wouldn't have survived, they are doing engineering, or they are doing certain like normal people. So this also emphasizes the need যে আমাদের the cost and the access to healthcare for these genetic disorders increases. But এই মুহূর্তে we do have therapies, we do have symptomatic managements, there are guidelines যেখানে কি করতে হবে কি না করতে হবে, but equality বা equity মানে যেখানে আমরা বলছি access to healthcare, that may not be similar in every country. That's what it is. রাইট, ওকে। তো যেভাবে মানে তুমি মানে আনসারটাকে নিয়ে গেলে, এই যে মানে জিন ঢুকিয়ে বা কম্পার্টমেন্টটাকে সরিয়ে আরেকটা বসিয়ে দেওয়া, is there any ethical concern like privacy, disclosure, potential misuse of genetic information? We'll start with potential misuse of genetic information. So what is happening is, Jetu, with the advent of genome sequencing, there's a lot of data being generated. And this data is almost like a, blueprint. So say it's also empowering a lot of pharmaceutical companies to sell things to you, right? মানে আমি যদি একটা কোনো population specific জিনিস জানি, and এই ownership of data না মানে বিদেশে is very clear, but আমাদের দেশে it's not very clear. প্লাস এই ওনারশিপ অফ ডেটাটা সেখান নিয়ে আমি প্রচুর ড্রাগ বা প্রচুর কিছু করে ফেললাম, বাট যার ডিএনএ যার কোড সে কিছুই পেল না। প্লাস ইনফরমেশন ইটসেলফ, হ্যাঁ মানে সি ইনফরমেশন ইজ লাইক ডাবল এজ সোর্ড, হ্যাঁ মানে ধরো মানে আই ডোন্ট ওয়ান্ট টু গিভ দিস ইনফরমেশন টু আদার পিপল, আই ডোন্ট ওয়ান্ট টু নো,
মানে আমার ফ্যামিলিতে ক্যান্সার প্রচুর হিস্ট্রি আছে, বাট আমি জেনেটিক কাউন্সিলর হয়েও আই এম নট, আই ডোন্ট ওয়ান্ট টু নো, ঠিক আছে? তো এইসব ক্ষেত্রে মানে কনসেন্ট ডিসক্লোজার, pharmaceutical companies or even the government misusing this data in a number of ways, selling products, মানে ধরো ইন্ডিয়াতে ফেয়ারনেস ক্রিমের একটা বিশাল ব্যাপার আছে। সো if I use this against a melanin, I'm a melanin producing, like, melanin company, a skin, I launch something and I take, essence of it through the data, which is probably not taken in a consented way. তাহলে there is a lot of ethics involved, ঠিক আছে? এছাড়া there are minor ethics involved in uh, how to disclose the data to the family. ধরো I have come, আমার পেশেন্ট জেনেটিসিস্ট যে আছে তার কনফিডেন্সিয়ালিটি আছে, ডক্টরের কনফিডেন্সিয়ালিটি আছে, বাট আই ওয়ান্ট টু প্রবাবলি ফাইন্ড আ ম্যাচ, অ্যান্ড ধরো আমার কাছে এই অ্যাক্সেস আছে, I can reach out to people and say ki I'll pay you so much, so please give me this for a transplant, or please do this for that. So and in a country like India, this is dangerous, right? So it's almost like organ trade, right? So it becomes difficult. Also আমি ইভেন আমার ভাই বোনকে জানাবো কিনা, so these are borderline ethics. Maybe I have a condition, say I have a condition যেখানে I know my kidneys are failing, and I know this my sister or brother also might have the same condition, and I say, if the normally we asked it, are you comfortable we reach out to our family, or do you want to reach out to your family to tell them that this is an inherited condition and they are also at risk. There are questions they might say ki no, I don't want to say this to others, but সেখানে কিন্তু see, as sitting on the other side, like sitting in clinics or being support to the clinicians, it is an ethical issue, because these people will also get sick, but because of confidentiality you have nothing to do. Unless your patient says yes, you cannot actually reach out to these people. Increasingly there is something which people approach us for, like a superb healthy baby, like ওদের কাছে কোনো problem নেই, but they will come and say ki I want a healthy baby, and I want the baby to have this, I want to have baby to have that, I want the baby to like brain wise, I want the baby to be like Albert Einstein, look wise, I want the baby to be Tom Cruise, and people have that kind of feeling, and IQ wise I want a Elon Musk, but that doesn't really happen at the moment. But what also happens is discrimination as far as and I'll just give you an example, maybe it will be easy. So there is this family, thalassemia আমাদের ইন্ডিয়াতে খুব বেশি হয়. So there's this family who has a child with thalassemia. So they have heard that যদি HLA match করা blood মানে transplant হয়, তাহলে they might get a child. They might be able to save their first child. ঠিক আছে? But HLA match হচ্ছে না. And they don't have the money to, go ahead with any other things. But they might opt for something called a PGT. PGT মানে কি, ওনাদের নিজেদেরই ডিম মানে এগ স্পার্ম ডিম্বাণু শুক্রাণু দিয়ে আমি ভ্রূণ বানালাম, সেই ভ্রূণটাকে আমি যেরকম থ্যালাসেমিয়া আছে কিনা, মানে থ্যালাসেমিয়া ফ্রি কিনা সেটা টেস্ট করতে পারি, আমি সেই ভ্রূণটাকে কিন্তু HL এর জন্যও টেস্ট করতে পারি, HLA ম্যাচ আছে কিনা টু দ্য বেবি, ওদের ফার্স্ট চাইল্ড, সেটাকে যদি টেস্ট করে আই ক্যান আর ওনাদের মধ্যে সেটা ইমপ্লান্ট করে, তাহলে দে জাস্ট হ্যাভ আ বেবি, and this baby is just because that they can save the first child. ঠিক আছে? So though it's not wrong, মানে they are parents, they want to save, and they are also having another child, it's not wrong, but if you see this ethically, what is the mental health, what mental health will be for this second embryo who becomes the child, and the child might feel that I'm being violated because আমি এই দুনিয়ায় এসেছি so that my bone marrow is used for the first child. So Wow. it's like you make a child for saving the first child, which is a good thought, it's not bad, but ethically somewhere it's morally, I would say,
if that child feels bad, then it's something. So it also opens up things for organ trade, that surrogacy করে এরকম অনেক বাচ্চা করলাম আর সেই বাচ্চাগুলোকে কিছু করলাম. So we need very strict laws for this. So তাই Yes. জন্য all countries have taken these things extremely seriously. Genetics is not an over-the-counter test. Any of these procedures are not the over-the-counter test. The government has to know, the state has to know, and these policies are in place. The stringency of the policies are because of these kind of things, because it's very easy to go wrong. It's very easy to go wrong here. রাইট। এবং মানে এখান থেকে মানে ভয় বলবো না, একটা কনসার্ন, ডেফিনেটলি ইটস আ বিগ কনসার্ন। এবং সেটার সাথে আবার এআই যদি আমি যুক্ত করে দিই, মানে এই জেনেটিক্স এন্ড এআই, এই যে একটা ব্যাপার ঘটছে, মানে ওখানে তো রেপ্লিকেশন অফ দিস ডাটা এন্ড অল দিস থিংস, ইটস জাস্ট আ ম্যাটার অফ সেকেন্ডস ফর ইট। তো এআই এখানে যেটা আরো স্ক্যারি, আমি জানি না, কিছুদিন আগে দিস কোম্পানি 23andMe which actually offered which posted a bankruptcy. ঠিক আছে, 23andMe কি করেছে, it actually sequenced আমি বললাম না যে আমেরিকা, ইউএস, এভরিওয়ান এরা কিন্তু অনেক আগে থেকেই এই জিনিসগুলো নিয়ে কাজ করছে, যে ওদের ডেটাবেস বানানো. So 23andMe actually had this program where they were looking for ancestry. মানে তুমি randomly সবাইকে সিকোয়েন্স করে যাচ্ছ, and তুমি ওরা যেটা, a very beautiful thing came out, that we all have bits and pieces of other populations in us. মানে you might think you are Caucasian, but there was African bits in the, you don't know what has happened in 8 generation, 9 generations ahead, and even more ahead. So evolutionary, they had plotted this ancestry, and সেখানে you can actually have your DNA sequence, and you can put in this DNA sequence, and you can find your ancestors which you might not know. So while this was great for people who were orphans or who did not know their parentage, or they wanted to find a sibling for transplants, or something, some other thing altruistic, but this also opens up a way for organ trade. It also opens up way for ডিসক্রিমিনেশন, যেরকম তখন হয়েছিল যে নাজিরা জিউদের এগেনস্টে কাজ করছিল. ইট অলসো ওপেন্স আপ কি আমি একটা পার্টিকুলার পপুলেশনকেই ব্রিড করলাম, অন্য পপুলেশনকে ব্রিড করলাম না, আর আমি সেই পপুলেশনটাকেই প্রমিনেন্স দিয়ে সেটাকেই ওয়ার্ল্ডে ছাড়লাম. সো মানে সিলেকশন, যেটা হয়তো ন্যাচারাল সিলেকশন হচ্ছে এখন, এআই হ্যাজ দ্য ক্যাপাসিটি যে আমরা এটাকে ন্যাচারালি সিলেক্ট করলাম না. সে মানে there are many AI films which happen na, I develop mutant versions of humans, and with CRISPR-Cas coming in, with so much data available, so much AI available, I can select these people. Say these don't have any scientific basis, but say I'm bolchi je Gorkhas are known to be the best fighters. So a country can invest in people who are these Nepali Gorkhas, and create an entire army and say this is our army, and they will be the strongest army, and you see how that changes for others who cannot access it. So also pharmaceutical companies, they can just say, okay, so this is what it is, and all my whatever market launch I am planning will be based on this population and this drugs, and so that I can sell more than the others. And a lot of discrimination actually AI যেরকম analysis point of view থেকে উল্টো দিকে যদি বলি, আমাদের এখন analysis করাটা is a problematic, because I said ki it's a dynamic data, there are a lot to consider. The guidelines are like 200 pages, so it's experts are less, তাই জন্যে the cost is more. So obviously AI helps in this part, in developing these algorithms and smoothing things out. But on the other hand, AI also has the capacity for discrimination, and also bringing up these kind of things where we probably will be dealing with mutant people rather than normal people. But that is very like futuristic. wow. wow, okay. So we are almost মানে শেষের দিকে চলে এসেছি। তো আমাদের লাস্ট কোয়েশ্চেন একটা আছে, সেটা হচ্ছে, ইফ ইউ কুড চেঞ্জ ওয়ান থিং in India's healthcare system,
with a genetic lens, what would be it? I won't say change, but mostly policies. So one, I would answer this in two parts. So one would be from the view of management. See, we have brilliant scientists in India, but I don't know why we are not coming up with enough clinical trials for the affected ones. And the second would be a very strong policy as far as carrier screening. So WHO actually has said that India is the melting pot of genetic disorders. But if you see, there is actually no policies. There is absolutely, because we marry inside the same communities. আমরা যেরকম বলি যে inside the same family বিয়ে করলে problem আছে. That's the reason why Qatar took a step and the Arab Uniteds took a step, and they are saying ki, every couple who gets married and wants to have a children, they need to, go through a screening for inherited disorders. India সেখানে newborn screening ই চালু করতে পারেনি. So we are much, 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 behind. So ACTO, the policy should be there, which is not an option that you need to do this. So it reduces the disease burden on one side. On the other side, we have fantastic research institutes. But and there are a lot of grants also coming up from ICMR and DBT, DST on these kind of genetic conditions. But why haven't we been able to make even one drug for India? There's not even one drug that has come out from India except two, like Wilson disease, Bolacta disease, actually we have come out with a drug. But most of the drugs are from outside. And I refuse to believe that our Indian scientists are not capable of doing it, because the moment we get this drugs, the equity and equality, I feel would be much higher for us. Access to health. একটু মানে পজিটিভ নোটে শেষ করি, hoping যে with all these information our life will be better, and that is basically the motto, right? So that Yeah. disease burden will come down tremendously, And right? we improve the quality of life. I Yes. understand that we cannot treat everything. It's not possible. In fact, in the medical world, we don't treat everything. Most of it, we are managing and improving our quality of life. So I feel information should be used to improve the quality of life. Just not ours, our previous generation, our next generation, everyone's quality of life can be improved significantly. So that should be the goal. Nice. So on that, as you know, if you want to live your life in your own terms, this is the right place. This is URL podcast. Thank you, Dipanjana. Thank you for your time. Thank you. Thank you. আমরা সুযোগ পেলে আগে আরো এই বিষয়ে কথা বলবো, তো সেইখান থেকে আমরা শেষ করছি। থ্যাংক ইউ। Thank you so much.